আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান আহরণ। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গত 6 জুন শ্রীভূমি জেলার বন্যাপ্লাবিত অঞ্চল ও বিভিন্ন ত্রাণ শিবির পরিদর্শন করেন। পরে জেলা শাসকের কনফারেন্স হলে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এই বছর তো বৰাক নদীৰ কোনোটো মথাউৰি এতিয়ালৈকে ভাঙা নাই, যেটো হৈছে অভাৰটপ হৈছে। লংলাই নদীত যেটো মথাউৰি ভাঙিছে তাতে আমাৰ বহুত দিন কাম কৰা হোৱা নাছিলে। এইবাৰ যেহেতু তাত অলপ ব্ৰিজ হৈছে, আমি ভাল কৰি মথাউৰিটো বনালে নেক্সট টাইম ঠিক হৈ যাব। কিন্তু সেইটো মথাউৰিত বহুত দিন কাম হোৱা নাছিলে। আৰু এবাৰটো বাকিটো বৰাক নদী বান মথাউৰিত অভাৰটপ কৰি পানী সোমাইছে, কিন্তু এতিয়ালৈকে মথাউৰি ভগা নাই। কিন্তু এটাটো ফাৰ্ষ্ট ৱেভ, মনে হয় কি আৰু 2-3টাটো ৱেভ আছে। তো যতদূর পারি আমি চেষ্টা করব কাজগুলা করার জন্য। শ্রীভূমি জেলাতে দুই জায়গায় মাথাউরি ব্রিজ হয়েছে, এন্ড দুইটার লিস্ট আমার সঙ্গে আছে। কিন্তু এই লংলাই নদীতে একটা লংলাই নদী, একটা সিংলা। কিন্তু ম্যাক্সিমাম মানুহে কৈছে যে তেওঁলোকৰ পানীত বাচন বৰ্তন কাপোৰ কানি সব বেয়া হৈ গৈছে আৰু কাবাৰ ঘৰো ভাঙি গৈছে। গতিকে ডিসিয়ে তাৰ ভাল এসেসমেন্ট এটা কৰিব। লাষ্ট ইয়াৰো আমি কৰিমগঞ্জ আৰু শ্ৰীভূমি হাইলাকান্দিত ভাল কৰি ৰিহেবিলিটেশন গ্ৰান্ট দিছিলো, শিলচৰতো দিছিলো। এইবাৰো আমি সহায় কৰিম। কিছুমান দুখীয়া মানুহক আপুনি লগ পাইছিলে, তেওঁলোকক 4-5 জন পেশেন্ট আছিলে। মই এতিয়া যিমান পাৰো ডিসিয়ে মোক নাম পঠাই দিব, গধূলিৰ ভিতৰতে বা কালিৰ ভিতৰতে মই যিমান পাৰো হেল্প কৰি দিম। আৰু বানপানীৰ সময়ত 2-3 বাৰ আৰু জুলাইলৈকেতো অসুবিধা থাকিবই। গতিকে জুলাইৰ পিছত ৰাস্তা ঘাট যি বেয়া হয় পূজাৰ আগত মই আকৌ ঠিক ঠাক কৰি দিম। একবাৰ আহিম, পূজাৰ আগে মই একবাৰ আহি যাম। যি যত ৰাস্তা ঘাট বেয়া হয় মই গোটেইখিনি ঠিক কৰি দিম। দেখা যাক পূজাৰটো 4 দিন কবাত আহিম। এবাৰ কি লিষ্টত देखो, श्रीभूमि में पत्थरकांडी में खराब हुए थे, लेकिन अभी रिलीफ कैंप बंद हो गया है, इसीलिए मैं नहीं गया हूँ। लेकिन बाद में जो लॉन्गलाई नदी, सिंगरी, सिंगला, ये सारा काम के लिए पीयूष हजारिका आएगा और जहाँ भी एम्बैंकमेंट बनाना है हम बना देंगे। আমি এইবাৰ মানুহৰ যি ক্ষতি হৈছে লগে লগে লিষ্ট কৰিছো, আমি আপলোড কৰিছো, একাউন্ট নম্বৰ ক্যাপচাৰ কৰিছো। আমি বানপানী চেজ হোৱাৰ লগে লগে মানুহক আমি ৰিলিফ কৰি দিম। যিখিনি কৰিব পাৰো এজ পাৰ নৰ্ম যিমান পাৰো আমি সহায় কৰিম। ইন্টাৰনেশ্যনেল বৰ্ডাৰৰ কুশিয়াৰা নদী একদম কাষতে এডজাসেন্ট টু আইটাদাৰৰ বেড বহুখিনি আপোনাৰ এইটো হল ৰিভাৰ সাইডতটো পানীটো যেতিয়া হয় ৰিভাৰ সাইডৰ মানুহ এফেক্ট হয়। যেতিয়া মই এটা লগ পাই আহিছো, সো ৰিভাৰ সাইডৰ মানুহ কিছু এফেক্ট হৈছে, কেম্পটো মই লগ পাইছো। কিন্তু তাত আমাৰো কৰিবলগীয়া একো নাই। কিহৰ কাৰণে 0 পইণ্টৰ আগত গৈতো আমি মথাউৰি বনাব নোৱাৰো। देखिए, कृत्रिम बन्ना ऐसा एक चीज है, जैसे आज यहाँ में खाली जमीन है, जल वहां तक जाते थे, 2 दिन का बाद वहां एक बिल्डिंग हो गया, तो जल कहाँ जाएगा? तो इसीलिए एक तो जैसे जैसे डेवलपमेंट बढ़ेगा ये थोड़ा आर्टिफिशियल फ्लड का समस्या आते ही रहेगा। ये डेवलपमेंट का साथ ही एक साथ ही आते हैं। फिर ड्रेनेज का प्रोग्राम बनाना पड़ेगा। फिर ड्रेनेज भी कहाँ तक लेके जाएगा पानी, वो भी एक इश्यू है। गुवाहाटी में भी हम लोग बहुत समस्या में इसी का कारण होता है। अभी डिब्रूगढ़ में भी होना शुरू हो गया, सिलचर में भी होते हैं। ये थोड़ा सा डेवलपमेंट का साथ आर्टिफिशियल फ्लड का प्रॉब्लम भी हो जाता है। तो जैसे जैसे होता है दूसरा ड्रेनेज करके इसका समाधान करना पड़ेगा। देखिए, गैमन सेतु अगर हम लोग नहीं बनाता था तो सेतु कोई दिन गिर जाते थे। तो इसीलिए 20 जुलाई तक थोड़ा कष्ट होगा, लेकिन समस्या का समाधान हो जाएगा। নহলে बारे बारे যদি কেতিয়াবা গেমন ক্ষেত্ৰটো ভাঙি গ'লহেঁতেন তেতিয়া কি হ'ব? कारण 20 जुलाई तक थोड़ा सा कष्ट होगा, लेकिन
इससे एक परमानेंट सॉल्यूशन हो जाएगा। ये देखिए, अपना अपना दिमाग का बात है। ओवरलोड तो मैं लेके नहीं जाता हूँ ना, बराक वैली का लोग ही ओवरलोड लेके आता है। आप लोगों का बारे में एक आलम सना बोल के गया है, तो मैं क्या कर सकता हूँ बोलिए। यहाँ में जो सामान आते हैं, मेरा तो कोई ट्रक नहीं है ना, जो लाते हैं तो आप लोगों का लोग ही लाते हैं। इस बार करीमगंज में रहेगा या ये देखिए, बराक वैली में रहना सही है, ये मेरा मन है, लेकिन दिल्ली से ही सब ठीक होगा। हम तो सारे नाम भेज दिया हूँ। 12 नेम का एप्लीकेशन था, 12-13 जो भी नाम था, सारे नाम हम दिल्ली को दे दिया। যদি পাম্প লগালে ভাল কৰি হৈ যায়। 2 পাম্প ইজ অপারেটিং অলরেডি। যদি আপোনালোকে আৰু সাজেশন দিয়ে কবাত লগাব লাগে তো কোনো অসুবিধা নাই। এবাৰ কি মাস্টাৰ ড্ৰেন আছিল কি নাছিল মইতো নাজানো, কিন্তু আফটাৰ ফ্লাড মই গুৱাহাটীৰ পৰা টাউন এণ্ড কাণ্ট্ৰি প্লেনিঙৰ টিম এটাক পঠাই দিম, তেওঁলোকে এবাৰ চেক কৰি ল'ব। মই যদি কিবা এটা কওঁ তেতিয়াহ'লে কালি আকৌ এজনে ক'ব এইটো অমুকৰ কাৰণে সুধিছিলে, তমুকৰ কাৰণে। গতিকে এইবিলাক কথাত মই মাতি লাভ নাই। কিবা যদি মোক ৰিটাৰ্ণ কমপ্লেইন দিয়ে মই ইনকুৱাৰী কৰাই। কৰিমগঞ্জ কংগ্ৰেছৰ সময়ত আহোঁতে কিমান টাইম লাগিছিল, বিজেপিৰ দিনত কিমান টাইম লাগে। একটা প্ৰশ্নৰ উত্তৰতে চব চেঞ্জ হৈ গ'ল। আগতে শিলচৰ আৰু কৰিমগঞ্জ আহিব কংগ্ৰেছৰ আমুলে কত সময় প্রয়োজন ছিল, আর আজকে কত সময় দরকার। আর এখন শিলচর করিমগঞ্জ 4 লেন হয়ে যাবে। মাত্র 2-3টা বছর অপেক্ষা করুন, पूरा শিলচরের রাস্তা पूरा নকশায় বদল जाएगा। বরাক ভ্যালি का पूरा। দেখো, বরাক ভ্যালির মানুষগুলাও ভাল, মাটিটাও ভাল। মাটি থেকে মানুষগুলা সবচেয়ে ভালো, তারপরে মাটিটাও ভালো। देखा गया जो महासड़क का काम 25 साल से कंप्लीट नहीं हुआ। महासड़क का काम तो अभी लास्ट पोजीशन में है। 5 किलोमीटर का ही झमेला चल रहा है, बाकी तो मोटा मोटी फरवरी मार्च तक सब हो जाएगा। खाली 5 किलोमीटर बार बार पहाड़ गिर रहा है, तो ये 5 किलोमीटर के लिए अभी ये लोग ठीक किया है कि एक फ्लाईओवर एलिवेटेड कॉरिडोर बनाना पड़ेगा, तो उसका सरसाव भी चल रहा है। लेकिन वो 5 किलोमीटर छोड़ दिया जाए तब तो बाकी महासड़क मार्च अप्रैल खत्म हो जाएगा। आप पहली बार फ्यूचर आए और आज आप फिल्म में आए, लेकिन कांग्रेस का जो प्रेसिडेंट है असम प्रदेश का, वो 2 दिन फ्यूचर रहते थे, वो फिल्म में आए ही नहीं। उनका आप तो जानते ही, उनका फैमिली में 4 लोग हैं, 3 ही फॉरेनर है, तो कम से कम सिलचर आया वही बहुत मान के चलिए, नहीं तो खुद भी कोई दिन चला जाएगा। लेकिन सर वो जहाँ पे आए वो एक ऐसे कम्युनिटी के पास सभी के पास नहीं पहुंचे वो। आप देखिए, 2 बात है, उनका फैमिली 4 का है, 3 फॉरेनर है, तो इसीलिए कहाँ जाएगा कह नहीं जाएगा वो तो हम लोग का जैसा दिमाग में तो होगा नहीं, वो तो फॉरेनर दिमाग लगेगा, तो इसीलिए वो कहाँ जाएगा वो कहाँ आएगा मुझको मत पूछिए, उनको ही पूछिए। असम के लिए किस दिन का मेहमान बन के आया क्या? नहीं वो बात नहीं है। जैसे हम लोग 4 लोग एक साथ खाना खाता हो, 3 ब्रिटिश का खाना खाएगा, 1 असम का खाना खाएगा, वो कैसा डाइनिंग टेबल होगा अभी सोच लीजिए। देखो, किसी का भंडा फूरना मेरा काम नहीं है, मेरा काम असम को आगे करना। अभी तक कितना पुशबैक हुआ है बांग्लादेश या असम से? संख्या में नहीं बताना चाहता हूँ, लेकिन जबरदस्त पुशबैक चल रहा है और चलेगा। এটা মই কথা কৈ আছো যে শিলচৰ যদি ছিংগাপুৰ কৰিব পাৰি, তৰুণ গগৈ 15 বছৰটো হৈয়ে যাব লাগিছিল। চাবৰ কাৰণে একবাৰো অহা নাই। তো মইতো 5 বছৰ সিএম, তৰুণ গগৈতো 15 বছৰ। তেওঁ ইনডাইৰেক্টলি নিজৰ দেউতাকক গালি পাৰি গ'ল, তো মই কি কৰিম? যদি পুতেকে বাপেকক গালি পাৰে তেতিয়া মই কি ক'ব পাৰো কওক? এদিকে মরশুমের শুরুতেই ভারী বৃষ্টিপাতে আচমকাই বন্যা পরিস্থিতি দেখা দেয় সমগ্র বরাক উপত্যকায়। প্লাবিত হয় অনেক জায়গা, গৃহহারা হন বহু মানুষ। স্থান নিয়েছিলেন আশ্রয় শিবিরে। এরকমই একটি আশ্রয় শিবির শিলচর নর্মাল স্কুল। এই স্কুল ক্যাম্পাসে 2টি শিবিরে ছিলেন কয়েকশো বন্যার্থ। সরকারের পক্ষ থেকে যথাসম্ভব ত্রাণ সামগ্রী এবং ওষুধপত্র যোগান দেওয়া হয়েছে। এ নিয়ে স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষা মানসী সিনহা আকাশবাণীকে জানান, হ্যাঁ, আমাদের এখানে মোটামুটি 162 ফ্যামিলি, টোটাল ফ্যামিলি 162, এবং মেম্বার্স তো হয়ে গেছে আপনার 900-এর উপরে। তো
সরকার আমাদের মুখ্যমন্ত্রী মহোদয় এর উপরে এদের যত্নের উপরে খুব বেশি গুরুত্ব দিয়েছে। এরা যাহাতে ভালোভাবে থাকতে পারে, সুস্থভাবে থাকতে পারে এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে যাহাতে থাকতে পারে। তো মিউনিসিপ্যালিটি থেকে ডেইলি ওরা কর্মী পাঠায়, ওরা ডেইলি পরিষ্কার করে। এর মধ্যে একটা পার্থক্য আমি দেখতে পেয়েছি। আগে যেরকম এসে একটা মানে অস্বাস্থ্যকর পরিবেশে আমরাও ছিলাম, ওরাও ছিল, তো সেই পরিবেশটা এখন নেই। এখন মানে ডেইলি ওয়ার্কার আছে মিউনিসিপ্যালিটি ইয়ের থেকে, ওরা এসে সব কিছু পরিষ্কার করে। আর ডেইলি আপনার ইয়েও হয়, মেডিকেল ক্যাম্প হয় ডেইলি। তো যারা যারা অসুবিধা ফিল করে, অসুস্থ ফিল করে, তারা এসে ডাক্তারের কাছ থেকে ওষুধপত্র নিয়ে যেতে পারে বা নিজেকে ডাক্তারের কাছে দেখাতে পারে। এই ফ্যাসিলিটিও মানে সরকার দিয়েছে। এবং খাওয়া দাওয়া ব্যাপারে তো আর কোনো অসুবিধাই নেই, প্রচুর ওদেরকে দেওয়া হয়েছে। ডেইলি একজন ব্যক্তির জন্য 600 গ্রাম চাউল এবং 200 গ্রাম ডাল বরাদ্দ করা হয়েছে। সেই হিসাবে ওরা প্রায় 15 কেজি করে মানে আমরা দিতে পেরেছি আর কি প্রত্যেক ফ্যামিলিতে। আর এর মধ্যে শিশুদের জন্য দুধ বিস্কুটেরও ব্যবস্থা করা হয়েছে। তো মোটামুটি এখন পর্যন্ত যতটুকু দেখেছি সরকার যথেষ্ট যত্ন নিচ্ছে আর এরাও খুশি। পানীয় জল ডেইলি পিএইচি থেকে জল আসে। হ্যাঁ, বিদ্যুতের ব্যবস্থাও আছে, জেনারেটর লাগিয়ে দেওয়া হয়েছে, কোনো অসুবিধা নেই। আশ্রয় শিবিরে থাকা স্বাস্থ্য শিবিরের ভারপ্রাপ্ত চিকিৎসক ডাক্তার ডি শর্মা বললেন, टोटल यहाँ पे 795 पेशेंट्स हैं। मेल 394 है और फीमेल 401 है और माइनर 117 पेशेंट्स हैं टोटल। मोस्टली जो पेशेंट्स आ रहे हैं उनको डायरिया, वॉमिटिंग का कंप्लेन है। कुछ पेशेंट्स को बेसिकली फीवर है इन्फेक्शन की वजह से। ये सब मेन कंप्लेन की वजह से पेशेंट्स आ रहे हैं, तो उसके लिए हम लोग यहाँ पे मेडिकेशंस वगैरह प्रोवाइड कर रहे हैं। कैंप सुबह 8 बजे से लेके दोपहर के 3 बजे तक है। अभी तक तो कोई सीरियस पेशेंट इतना नहीं आया है। जो अगर सीरियस पेशेंट आ रहा है, एक पेशेंट टीबी पेशेंट वगैरह अगर क्रॉनिक पेशेंट आए हैं, तो हम लोग उनको हायर सेंटर्स एसएमसीएच या सिविल हॉस्पिटल में भेज दे रहे हैं यहाँ से। और एक बात, अभी कोरोना फिर से दिखाई जा रहे हैं, इसमें कुछ अभी तक यहाँ पे तो कोई ऐसा पेशेंट नहीं आया है जिसको कोरोना जैसे सिम्टम्स हो, नहीं आया अभी तक तो। আশ্রয় শিবিরে থাকা বন্যার্তরা বললেন, গত রবিবার দিন বিকালবেলা আইছি, আমরা ঘর অর্ধেক ভাঙ্গিয়া গেছে গিয়া, নদীয়া ভাঙ্গিয়া নিচে জল যত উঠে অত ঘর ভাঙ্গিয়া ভাঙ্গিয়া পড়ে। তারপর তো আমরা আইলাম, আর আবার পরের দিন আমরা রেশন দিছি, অল্প অল্প খাইছি, ডাল, চাউল, তেল আর কয়েল, মোম ওইটা দিছি। আর বাচ্চারা দুধ বিস্কুট দিছি, ওইটাই খাইছি। আর ওষুধ টষুধ এমনিতে ওষুধ লইছিলাম, খাসির ওষুধ আমার নাতির লাগে আর আমার লাগে লইছিলাম। জল এখন কমে গেছে, এখন কমছে মানে গরু খাদা রয়েছে, গরু পরিষ্কার করছে না পালা মতো, তোরা করিয়ে আইছে। এখন গরু শুকাইলে পরে যাইতাম। আচ্ছা আচ্ছা, ওটাই। আপনি, আপনার বাসা? তারাপুরনি কলোনি। হ্যাঁ, আপনি কবে এসছেন? রবিবারে জল হয়েছিল আর আপনারা একটা গেছি। আর তোরা চাল পাইছি, চাল, ডাল, তেল, এবারে ওষুধ পাইছি, আর বিস্কুট টুটকুট পাইছি না। আপনার নাম? অনিতা দেব। বাসা কোথায়? তারাপুরনি কলোনি। আপনার কখন কবে কিভাবে আসছেন? 1 তারিখ ফ্লাড জল উঠছে আমরা বাসাতে, আমরা আইছি। এরপরে দিকে তো আওয়ার পরে তো আমরা সাহায্য পাইছি, স্কুল খুবই ভালো হয়েছে। চাউল পাইছি, ডাল পাইছি, লবণ পাইছি, ওষুধ পাইছি। চিকিৎসা অসুখ হয়েছে নাকি? না, অসুখ হয়েছে কিন্তু পাইছি সবটাই ওষুধ পাইছি। কি ধরনের? কি ধরনের অসুখ? রেশন তো 2 বার পাইছি আমরা। চাউল, ডাল, অসুখ কি ধরনের অসুখ? হয়তো জ্বর, সর্দি, কাশি এগুলো ছিল। বাচ্চারাও আছে সঙ্গে, তারাও পেয়েছে? পাইছি। হাইলাকান্দি জেলা সর্বশেষ বন্যা পরিস্থিতি নিয়ে আকাশবাণীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জেলা তথ্য ও জনসংযোগ আধিকারিক সাজ্জাদুল হক চৌধুরী বললেন, হাইলাকান্দি জেলার নদীগুলির জল বিপদসীমার নিচে নেমে এলেও শনিবার পর্যন্ত জেলার 126টি গ্রামের 1,30,000 দুর্গত বন্যাক্রান্ত রয়েছেন। শনিবার জেলায় 14টি রিলিফ ক্যাম্পে 3,837 জন লোক সরকারি আশ্রয়ে রয়েছেন।
এছাড়া জেলার রিলিফ ডিস্ট্রিবিউশন সেন্টারগুলিতে শনিবার পর্যন্ত ৭৪,১৫১ জন লোক সরকারি আশ্রয়ে রয়েছেন। শনিবার জেলার রিলিফ হিসাবে ৮১৬ কুইন্টাল চাল, ১৫৬ কুইন্টাল ডাল, ৪৬ কুইন্টাল লবণ, ৪,৬৮২ লিটার ভোজ্য তেল, ২৩ কুইন্টাল পশুখাদ্য এবং বেবি ফুড অর্থাৎ শিশু খাদ্য ১,২৪৪ প্যাকেট বন্টন করা হয়েছে। এদিকে রিলিফ ক্যাম্পগুলির শিশুদেরকে অঙ্গনাদি কেন্দ্রগুলির পরিষেবা প্রাক বিদ্যালয়ের সুবিধাগুলিও দিয়ে যাওয়া হচ্ছে নিয়মিত। সমাজ কল্যাণ বিভাগের অঙ্গনাদি কর্মীরা বন্যাক্রান্ত এলাকার শিশুদেরকে এই সুবিধা দিয়ে যাচ্ছেন। এর অধীনে শিশুদেরকে পুষ্টি আহার বিতরণ করা হচ্ছে, পাশাপাশি শরীর চর্চামূলক বিভিন্ন পরিষেবা প্রদান করা হচ্ছে। ত্রাণ শিবিরগুলিতে সব বিভাগের তাদের পরিষেবা নিয়মিত দিয়ে যাওয়া হচ্ছে। পিএইচই বিভাগ থেকে জল পরিশোধন সামগ্রী এবং হ্যালোজেন ট্যাবলেট দেওয়া হচ্ছে, পাশাপাশি ট্যাঙ্কার দিয়ে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা হচ্ছে। স্বাস্থ্য বিভাগ থেকে ইনমেটসদেরকে নিয়মিত শরীর স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। ভেটেরিনারি বিভাগ থেকে পশুদেরকে শিবির করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে চলতি সপ্তাহের প্রথম দিকে জেলা প্রশাসনের তৎপরতায় প্রায় ১,৫০০ জলবন্দী লোককে জেলায় উদ্ধার করা হয়েছে। এতে এসডিআরএফ বাহিনী হাত লাগিয়েছে। শুক্রবার জেলায় মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সফর করে যাবার পর ত্রাণ কার্যে আরো গতি এসেছে। এখন জেলার সব কয়টি সরকারি বিভাগ সাম্প্রতিক এই বন্যায় তাদের ক্ষয়ক্ষতি হিসেব করে নিরূপণ করার চেষ্টা করছে। গোটা সপ্তাহ জেলার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে প্রশাসনকে বন্ধ রাখা হয়, যাতে প্রশাসন থেকে পড়ুয়াদের জীবন ও সম্পত্তি বাঁচানো সুনিশ্চিত করা যায়। এর আগে বন্যা ও বৃষ্টিপাতের দুর্যোগ শুরু হবার আগে জেলায় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ থেকে সমগ্র জেলায় মাইকিং করে জনসাধারণকে ভূমি ধস বা টিলামাটি ধস সম্পর্কে সতর্ক করে দেওয়া হয়। পাশাপাশি বন্যা শুরু হওয়ার পরও মানুষের জীবন ও সম্পত্তি বাঁচাতে দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ থেকে মাইকিং করে নানা পরামর্শ দেওয়া হয়। এর ফলে প্রশাসন থেকে বড় ধরনের পদক্ষেপ নেওয়ায় এর ফলে জেলার সাম্প্রতিক প্রথম দফার বন্যায় মানুষের জীবন ও সম্পত্তি ক্ষতি কম হয়েছে বলে অনুমান করা হচ্ছে। ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে হাইলাকান্দি জেলার বিভিন্ন সংস্থা ও সংগঠন নানা কার্যসূচি গ্রহণ করে। এবারে বিশ্ব পরিবেশ দিবসের মূল বিষয়বস্তু ছিল প্লাস্টিক দূষণ রোধ। এই প্রেক্ষাপটে আকাশবাণীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে পরিবেশবিদ তথা লালা রুরাল কলেজের অধ্যক্ষ ডক্টর হিমব্রত চক্রবর্তী বলেন, ৫ই জুন অর্থাৎ বিশ্ব পরিবেশ দিবস, এবং এবারের বিশ্ব পরিবেশ দিবসের যেটা মুখ্য আয়াম দৃষ্টিভঙ্গি দেওয়া হয়েছে বিশ্বব্যাপী, সেটা হচ্ছে ডেলিভারিং লাস্টিং সলিউশন টু বিট প্লাস্টিক পলিউশন। এটা মানুষের জীবনে এবং আমাদের বিশ্বব্যাপী আজকে প্লাস্টিকের যুগে, অর্থাৎ আমরা সেই আদিম যুগ থেকে, প্রস্তর যুগ থেকে লৌহযুগ, স্বর্ণযুগ, তাম্রযুগ করে করে আমরা এখন প্লাস্টিক যুগে প্রবেশ করেছি। কিন্তু প্লাস্টিক একদিকে যেমন মানব জাতির জন্য একটা বিশাল আশীর্বাদ বলতেই হবে, কারণ প্লাস্টিক আমাদের চিকিৎসা ক্ষেত্রেই হোক এবং আরও বিভিন্ন ক্ষেত্রেই হোক একটা বড় অবদান রেখেছে। আজকের উন্নত মানের চিকিৎসা, ইন্টারভেনশন ট্রিটমেন্ট প্লাস্টিক ছাড়া হয়তো সম্ভব নয়। কিন্তু সাথে সাথে প্লাস্টিকের দ্বারা তৈরি যে বর্জ্য বা প্লাস্টিকের বর্জ্য, যেটা আমরা সর্বস্তরে ছড়িয়ে পড়েছে আমাদের কর্মকাণ্ডের দ্বারা, সে জলে হোক, সমুদ্রে, জলে, নদীতে, মাটিতে, এবং
সেই প্লাস্টিক দূষণের ফলে বাতাসের মধ্যেও প্লাস্টিক পলিমার ঢুকে পড়েছে, তা থেকে আমরা দেখতে পাচ্ছি ইরিভার্সিবল চেঞ্জেস, যেগুলো আমাদের পরিকাঠামোগত, শারীরিক পরিকাঠামোগত কোষের মধ্যে চলে আসছে, মিউটেশন চলে আসছে। আমরা দেখতে পাচ্ছি সদ্যজাত বাচ্চাদের মধ্যে চলে আসছে, মাতৃদুগ্ধে চলে আসছে। সো এই সব দিক থেকে বাঁচতে হলে আমাদের দুটো দিক বেছে নিতে হবে। একটা হচ্ছে যে আমাদের মধ্যে সচেতনতা সেটা বাড়াতে হবে। তবে এটা সত্যি কথা যে আজকে পৃথিবীতে এই এত কোটি কোটি লোকের পৃথিবী, সবাইকে একই সাথে একই স্তরের সচেতনতা করে তোলাটা বা সেটা সম্ভব নয় বললেই হয়তো সঠিক হবে। কোথাও না কোথাও আমরা আমাদের স্বার্থের দ্বারা অন্ধ হয়ে আমাদের দৈনন্দিন কাজকর্মের মধ্যে আমাদের অজ্ঞতার দরুন অথবা আমাদের আই ডোন্ট কেয়ার অ্যাটিটিউডের দ্বারা আমরা আমাদের নিজেদের এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের মারাত্মক ক্ষতি করে চলেছি। তবে নিশ্চয়ই আমাদের এই চেষ্টা চালিয়ে যেতে হবে যে আমাদের মধ্যে সচেতনতাটা বাড়ানো উচিত, যে আমরা প্লাস্টিক বর্জ্য তৈরি করব না, আমরা রিসাইকেল, রিইউজ অ্যান্ড রিডিউস পলিসিটা ব্যবহার করব। কিন্তু তার থেকে বড় যেটা পদক্ষেপ আমি ভাবি না উচিত, সেটা হচ্ছে ওটার গোড়ায় প্লাস্টিক পলিউশনকে যাতে আমরা রুখে দিতে পারি, সেটার গোড়ায় একটা পরিবর্তন করা। এবং সেই দিকটাই আজকের এই বছরের যেটা থিম রয়েছে, যেটা ডেলিভারিং লাস্টিং সলিউশন টু বিট প্লাস্টিক পলিউশন, সেটার জন্য হয়তো ঠিক উপযোগী হয়ে দাঁড়াচ্ছে। আর সেটা হচ্ছে আমাদের দৈনন্দিন ব্যবহারের যে প্লাস্টিক, সেটা আমাদের বায়োফিউয়েল প্লাস্টিক বা ফসিল ফিউয়েল প্লাস্টিক না হয়ে সেটাকে আমরা বায়োডিগ্রেডেবল বায়োপ্লাস্টিক, অর্থাৎ পলিমার বেসড, সেলুলোজ বেসড, কলাজেন বেসড, যেগুলো আমাদের জৈব গাছপালা থেকে তৈরি আমরা পেতে পারি, সেই সব দ্রব্যের মাধ্যম থেকে তৈরি করা প্লাস্টিক, যারা কিনা প্লাস্টিকের মতন নমনীয় এবং টিকসই, সে তার কাজটা করতে পারে এবং সে আবার জৈবিকভাবে নিজেই আবার পরিবেশের সাথে মিশে যেতে পারে। Bioplastic is the only answer for the lasting solution to this plastic pollution. এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে। আমাদের দেশের, আমাদের বিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয়গুলিতে আমাদের উচিত এই ব্যাপারে আরও শোধ কার্য করা। প্রতিটা দেশের লোকের আরও মনোসংযোগ দেওয়া উচিত এই ব্যাপারে, যাতে করে আমরা যেভাবে আমাদের মানব সভ্যতা এগিয়ে গেছে, আমরা প্লাস্টিকের যুগে এসেছি, আগামীতে আমরা আরও ভালো প্লাস্টিক অর্থাৎ সেই বস্তু যার রূপ অনেক হতে পারে, হুইচ ইজ প্লাস্টিসিটি। তো আমরা সেরকম একটা প্লাস্টিক চাই যেটা গুণগত মানে তো আমাদের আজকের প্লাস্টিক থেকে হয়তো আরও ভালো, কিন্তু কার্যকরীভাবে এরা নিজেরা বায়োডিগ্রেডেবল হবে। তাতে করে আমাদের মধ্যে যে প্রবণতা রয়েছে, চারদিকে আমাদের বর্জ্য ছড়িয়ে ছিটিয়ে, অর্থাৎ এই পৃথিবীতে মানব জাতি এই পৃথিবীর জন্যে একটা বিশাল থ্রেট। নিজের জন্য থ্রেট তো বটেই, সমস্ত পৃথিবীর পশু পাখি গাছপালার জন্যে হিউম্যান বিইং ইজ দ্য বিগেস্ট থ্রেট বিকজ অফ ইটস মাইন্ডলেস অ্যাক্টিভিটি। আর আবারও আমাদের মনে, আমাদের চেতনায়, আমাদের বুদ্ধিতে যে ক্ষমতা আছে, সেটাকে ব্যবহার করে আমরা যদি এই প্লাস্টিকের গোড়াটাই পাল্টে দেই, প্লাস্টিকের ধরনটাই পাল্টে দেই, তাহলে আমার মনে হয় ভবিষ্যতের প্রজন্মের জন্য, এই পৃথিবীর জন্যে আমরা এই প্লাস্টিক বর্জ্যের যে সমস্যাটা, সেটা থেকে আমরা সুন্দরভাবে, সুষ্ঠুভাবে বেরিয়ে আসতে পারব। শ্রোতা বন্ধুরা, আহরণ আজ এখানে শেষ করছি। আপনাদের সঙ্গে আবার কথা হবে আমাদের আগামী অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন। এবারে বিদায় নিচ্ছি, তবে তার আগে জানিয়ে দেব, উপস্থাপনায় ছিলাম অনির্বাণ জ্যোতিগুপ্ত, শব্দগ্রহণ করেছেন নবেন্দু দাস, রাহুল কান্তি দেব ও জসীমউদ্দিন লস্কর। অনুষ্ঠান সম্পাদনায় ছিলেন অভিজিৎ নাথ
এবং প্রযোজনা হিতব্রত ভট্টাচার্য।